প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবে? স্পিকার। স্পিকার কোথায়? আমি যদি বলি স্পিকারকে অন্তর্বর্তীকালীন সরকার গুম করে ফেলাইছে, ধরেন আমি একজন সাধারণ নাগরিক, আমি বললাম যে আমাদের আগের দিন স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, ওনাকে অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকার গুম করে ফেলাইছে, আপনি এটা খণ্ডন করবেন কিভাবে? কারণ উনি তো আমার মতো এলেবেলের লোক না, উনি একটু ভিভিআইপি ছিলেন, রাষ্ট্রের 3 নম্বর ব্যক্তি উনি। তো উনি আমরা শেষ পর্যন্ত জানি যে উনি সেনানিবাসে ছিলেন, তথ্য যতটুকু জানেন সেনানিবাস নিজেরাই জানিয়েছে, সেনা সদর জানিয়েছে যে ওনাদের কাছে উনি ছিলেন, সংরক্ষিত অবস্থায় ছিলেন। তারপরে কোথায় গেলেন আমরা কেউ জানি না? রাষ্ট্র আমাদেরকে জানিয়েছে, সরকার আমাদেরকে জানিয়েছে। তাহলে আপনার কাছে ছিল একটা লোক, একজন গুরুত্বপূর্ণ লোক, সে কোথায় গেল? বা সে কি পদত্যাগপত্র দিয়েছিল? যদি সে পদত্যাগপত্র দেয়ও, ধরলাম সে পদত্যাগপত্র দিয়েছে, আপনি সংবিধানে পড়লে দেখবেন সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদে কি লেখা আছে, 74-এর 2 অনুচ্ছেদে আছে যে স্পিকার কিভাবে পদত্যাগ করতে পারেন, এই আছে। আমি ধরে নিলাম ওটা মেনে উনি পদত্যাগ করেছেন। 74-এর 6 বলা হয়েছে যদি উনি পদত্যাগ করেও থাকেন, যদি করেও থাকেন, মানে 74-এর 2 যদি উনি যেভাবে পদত্যাগ করতে হয়, যদি উনি সেভাবে পদত্যাগ করেও থাকেন, তবুও নতুন জন নির্বাচিত না হওয়ার নতুন স্পিকার, আমি এটা আপনাকে পড়ে শুনে নাহলে বুঝবেন না। 6 বলছে এই অনুচ্ছেদের 2 দফায়, মানে ওই যে পদত্যাগের যে দফাটা, ওই দফায় বিধানাবলী সত্ত্বেও ক্ষেত্রমতো স্পিকার বা ডেপুটি স্পিকার তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবে। মানে উনি যদি পদত্যাগ করেও দেন, তারপরেও পরবর্তী স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ওই শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদে বহাল আছেন, এগুলো সংবিধান বলতেছে। তো যদি সাংবিধানিক কথাটা বলে, তাহলে ডেপুটি স্পিকারকে দিয়ে যদি চালাতে চায়, না আপনি স্পিকারকে খুঁজছেন কিনা বলেন আমাকে আগে। আমি ডেপুটি স্পিকার প্রসঙ্গ পরে আসতেছি, আগে আপনি স্পিকারের পার্টটা শেষ করি। আপনি কখন স্পিকারকে বলবেন যে স্পিকার নাই? আপনি স্পিকারের বাসায় চিঠি পাঠাচ্ছেন, স্পিকারকে খুঁজছেন, স্পিকারকে খোঁজার জন্য কোনো চেষ্টা করছেন? সেনানিবাসকে বলছেন আপনি এখান থেকে কোথায় গেছে বলছেন? আপনি বলেন নাই তো, তাহলে আপনি তো খুঁজেলেন না খুঁজে আপনি বলেন যে স্পিকার নাই, এটা তো বলতে পারেন না। আপনি যে খুঁজছেন, আপনার যে খোঁজার প্রক্রিয়াটা, এটা কি দৃশ্যমান? আপনি দেখছেন, আমি দেখছি না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর গেলে এই প্রশ্ন। তারপরেও ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে শিরিন শারমিন চৌধুরী যে ওনার দেহটা, এটা কর্পোরেট তৈরি, আমি ধরে নিচ্ছি এটা উড়ে গেছে বাতাসে, ধরে নিলাম, এছাড়া তার কোনো চিকিৎসা আমি দেখতেছি না, আমি ধরলাম এটা উড়ে গেছে, ম্যাজিক। আচ্ছা, উড়ে যাওয়ার পরে যদি উড়েও যায়, তারপরে অটোমেটিকলি আসবে কি ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার তো আছে, ডেপুটি স্পিকার তো সরকারের হাতে আছে। উনাকে আপনি একটা মামলা দিয়ে, ওই যে গয়রহ মামলা আছে না, 200-300 আসামি, ওই একটা মামলা দিয়ে ওনার আপনি ভিতরে ঢুকে রাখছেন। ঢুকে রাখার পর ওনার বিরুদ্ধে কি কনভিকশন হয়েছে? হয় নাই। উনি কি কনভিক্টেড? না। তাহলে ওনাকে জামিন দিয়ে বাইক নিয়ে আসলে হয়, জামিন দিয়ে বাইক নিয়ে আসেন। অথবা তাও আনবেন না আপনি, তাকে জামিন দেওয়া যাবে না, দিলে পরে আইনের অমান্য হয়ে যাবে, আইন ধ্বংসপ্রাপ্ত হবে, সব মানলাম। যদি সেগুলো হয় তাহলে তাকে প্যারোলে নিয়ে আসেন। না, এটা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য হাজিরই করে না সরকার পক্ষ। কেন করছে না? এবং মানে আপনি বক্তব্য হাজির না করতে পারেন, বিরোধী দলও কিন্তু কোনো বক্তব্য হাজির করছে না। ভাই বিরোধী দল করুক না করুক, সরকার না করুক, ভাই আমি একজন নাগরিক প্রশ্নটা করলাম, নাগরিক হিসেবে আমার এই প্রশ্নের জবাব পাওয়ার অধিকার আছে না? অবশ্যই। আপনি কোনো জবাব পান না। আপনি যখন করবেন কি, আপনি একজন সিনিয়র মেম্বার দিয়ে করান, সমস্যা নাই। এটা কোথায় পাইছেন আপনি যে কাজটা করাচ্ছেন? আমি আপনাকে সিম্পল প্রশ্ন করেছি, এইটা আপনি কোথায় পাইছেন? কোন কাগজে, কোন বইয়ে, কোথায় লেখা আছে? আপনি তো সংবিধান মানেন বলেই তো আপনি সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেন নাই। আপনি বলছেন কিন্তু এই সরকারি দল বলছে না ওরা সংবিধান নাই, করবো না। তো আপনি সংবিধান মানেন, কিন্তু মানতেছেন না। শুনেন, কোরআনে একটা কথা আছে যে কোরআনে বলা হয়, সূরা বাকারায় পাবেন আপনি এটা, যে সমস্ত লোকেরা কোরআনের তার সুবিধা মতো কিছু অংশ মানে আর সুবিধার মধ্যে কিছু অংশ মানে না,
তারা হলো মুনাফিক, জাস্ট মুনাফিক। মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু মানবেন আর কিছু মানবেন না। যাক, আমাদের তো এখন ওনাদের তো আমার ওইটা বলতে ইচ্ছা করতেছে। রাষ্ট্রপতি প্রশ্নে এবং তার স্বাগত ভাষণ, সেটা নিয়ে যে তর্কটা চলছে, মাসুদ ভাই। দেখেন, আমাদের রাষ্ট্রপতির কি কাজ এটা সংবিধানে বলে দেওয়া আছে। সংসদ যখন শুরু হবে, নতুন একটা সংসদ, নতুন একটা গভর্নমেন্ট যখন আসবে, তখন রাষ্ট্রপতির কি কাজ সেটাও সংবিধানের ৭৩ অনুচ্ছেদে বলে দেওয়া আছে। আমি একটু পড়ে শোনাই। ৭৩ একে কি বলা হচ্ছে? ৭৩ একে বলা হচ্ছে, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করিতে পারিবেন। ৭৩ 2 বলা হচ্ছে, সংসদ সদস্যদের সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। মানে এই সংসদে এবং আগামী বছরে যে প্রথম অধিবেশনটা বসবে সেটাতে, তারপরে বছর যে প্রথম অধিবেশনটা বসবে সেটাতে রাষ্ট্রপতি ভাষণ দিবে। এটা সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, এটা তুমি করবা, তুমি করবেন। তো সেখানে এর মধ্যে আর কোনো ঝামেলা না। রাষ্ট্রপতি কে এটা কিন্তু ইমম্যাটেরিয়াল। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতি যিনি, তিনিই করবেন। কিন্তু তাহলে নতুন যে স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে, এইটা আসলে সংসদে কে আসলে করবেন, ইনিশিয়েট করবেন? ইনিশিয়েট তো করবে। নিয়মটা কি আপনি মনে করেন, আমি একটু পিছনে যাই। 1991 সালে যে নির্বাচনটা হলো, যে নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, ঠিক আছে, সেই নির্বাচনে প্রথম যে অধিবেশনটা হলো, প্রথম অধিবেশন যেটাতে নাকি শেখ রাজ্জাক আলী স্পিকার হয়েছিলেন, ওই অধিবেশনটা প্রথমে শুরু করছিলেন জানেন? শামসুল হুদা চৌধুরী। আজিজ ভাই ভুল হলে আমাকে ধরাইতেন। ঠিক আছে। শামসুল হুদা চৌধুরী এরশাদের আমলের, এরশাদের সংসদের স্পিকার ছিলেন। এরশাদকে তো আমরা ধরেছি। এরশাদ তো পতিত স্বৈরাচার। তখন সেই পতিত স্বৈরাচারের যে সংসদ, সেই সংসদে যিনি স্পিকার, তিনিই কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন। এবং ওই সভাপতিত্ব করাকালীন ওইখানে বৈশা সংসদ সদস্য সবাই মিলা সংসদ নেতা নির্বাচন করে, সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হয়, স্পিকার নির্বাচিত হয়, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, সব ওই সংসদ সদস্যরা নির্বাচন করেন। এটাই নিয়ম। তো এখানে রাষ্ট্রপতির কোনো ভূমিকা নাই, এইভাবে এটা নির্বাচিত হবে। স্পিকারকে বরং শপথ পড়ায় রাষ্ট্রপতি। স্পিকার যখন হবে তখন রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবে। মানে নিয়মটা হলো এরকম। তো আপনি সেই নিয়মটা ভাঙবেন কীভাবে? এবার আপনারা স্পিকারকে আনবেন না, ডেপুটি স্পিকারকে আনবেন না, রাষ্ট্রপতিদের ভাষণ দিবার চাবেন না, বা এটা কি মগের মুল্লুক নাকি? তাহলে ওই সংসদের নাম রাখেন মগের মুল্লুকের সংসদ। না, মানে যেহেতু তারা এটা করেছে, যেমন ধরেন সংসদ নির্বাচন তো হয়েছে সংবিধানের অধীনে, তার সকল মানে নিয়ম কানুন মেনে, তাহলে এখন বাদ বাকিগুলো যেমন মানে বিএনপির পক্ষ থেকে একদমই দাবি করা হচ্ছে যে সংবিধানের সকল নিয়ম মেনে আগাবে। তাহলে কিছুক্ষণ আগে আজিজ ভাই একটা কথা বলছিলেন যে 180 দিনের যেটা বাধ্যবাধকতা, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের। কিন্তু যেমন ধরেন 133টা যে অধ্যাদেশ জারি করেছে, যদি আমরা বিদ্যমান সংবিধানের অধীনে যাই, তাহলে কিন্তু সেটা 30 দিনের মধ্যে আপনাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে বাতিল হয়ে যাবে। তাহলে মানে এখনই 30 দিনের একটা বাধ্যবাধকতা আছে অধ্যাদেশগুলোর ক্ষেত্রে, আর আরেকটা তো 180 দিনের। তাহলে এখানে কি আরেকটা জটিলতা তৈরি হবে না? না, জটিলতা তৈরি হবে না। কারণ হচ্ছে, আমি লয়ের কাছে শুনেছি, ধরেন এখন স্পিকার বাস্তবে নাই, ডেপুটি স্পিকার নাই, এখন সিনিয়র সদস্য এটা সভাপতি করবে। যেহেতু সংবিধান সর্বোচ্চ আইন প্রণেতা, সংবিধান নিয়ে তো অবৈধতার নাই, ওত নিয়েছে সংসদ সদস্যরা, ওত নিয়েছে তারা। তখন আপনার রাষ্ট্রপতি বৈধ, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী আছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও ওত নিয়েছে। তার পক্ষ থেকে স্পিকার আবার ইলেকশন কমিশন আবার ওত নিয়েছে। সুতরাং এই সংবিধান বসে আপনার ধরেন 133 যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ তো কালের কণ্ঠের সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি বলেছে অনেক অধ্যাদেশ সম্পর্কে জানেই না। আর দ্বিতীয়ত, অধ্যাদেশ যেগুলো জারি করা হয়েছে
বিএনপি যেগুলা মনে করে তারা নোট অফ ডিসেন্টের ভিতরে পড়ে না, এবং যেটা দেশ এবং জনগণের স্বার্থে, সেগুলো পাশ করবে, আর বাকিগুলো ট্রাশ পেপার ফেলে দিবে। কারণ সংসদ অনুমোদন না করলে তো হবে না। এখন সিনিয়র একজন সদস্য আপনার সভাপতিত্ব করবে, তার সভাপতিত্বে আপনার ভাষণ দিবে রাষ্ট্রপতি, তারপরেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে অ্যাকর্ডিং টু সংবিধান। অর্থাৎ স্পিকার নির্বাচিত আপনার সংসদ সদস্যরা নির্বাচিত করবে, আর ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার হবে, অর্থাৎ সংবিধান অনুযায়ী রেগুলার। এখানে বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, সেখানে বলা আছে যে বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার হবে। সেটা দিলে তারা এগ্রি করবে, না হলে তারা করবে না, এবং তারা সংসদে আপনার যোগদান করবে। তো তারা সংসদের অংশে যোগদান করলো, কিন্তু জুলাই সনদের অংশে যেটা ওত নিয়েছে, সেই ওত নেওয়া তো সংবিধান সম্মত হয় নাই। কারণ সংবিধানের কোন অনুচ্ছেদে ওত নিল সেটা কিন্তু উল্লেখ, ওই ওত পড়ানোর সময় কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ উচ্চারণ করা হয় নাই, কিন্তু সংসদ সদস্যদের এটা কিন্তু উচ্চারণ করা হয়েছে। সুতরাং সংবিধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা তখন প্রয়োজনে এটা করবে এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবে। করার পরে আপনার স্পিকার হয়ে যদি হয়ে যায়, যেমন ধরেন যে জুলাই জাতীয় সনদের মানে 2025-এর যে তারা যে একটা ওথ নিল, দ্বিতীয় ওথ, তাহলে সেটার জন্য কি আলাদা কোনো অধিবেশন বসবে নাকি একই অধিবেশনের মধ্যেই হবে? কারণ বিএনপি নিল না, আগে বলছি যে জুলাই জাতীয় সনদ আমার কাছে আছে। জুলাই জাতীয় সনদে যেসব সংস্কার প্রস্তাব আসছে, যেগুলোতে কতজন প্রত্যেকটা সংস্কারের ভিতরে কত দল সমর্থন দিয়েছে, কোন কোন দল বিরোধিতা করেছে, তারপরে নিচে নোট দেওয়া আছে প্রত্যেকটা, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেখানে নোট দেওয়া আছে যে দল ইস্তিহারে এই ইস্তিহারে যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তার মতো করে সেটা বাস্তবায়ন করবে। তার মানে শপথ নেওয়ার জরুরি কেন হলো? তারা শপথ নেওয়ার অর্থটা কি দাঁড়ালো? তারা এখানেই তো ফাঁকা কথা, যেখানে তারা চাইছে দিয়ে দিছে, স্টেলমেন্ট দূর করার জন্য দিয়ে দিছে। তো এটা তো জুলাই সনদ তো আসলে আদেশে হয়েছে, এটা তো অবৈধ। এবং যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদে আমরা যেটাতে স্বাক্ষর করেছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এদিকে যে জুলাইতে যারা হতাহত হলো তাদের রক্তের সাথে অবমাননা করা হবে যদি এটা না মানা হয়, এটা ঠিক আছে, এটা তো আইনের সাথে তো এটা গণভোটে যেটা বলা হয়েছে, জনগণই তো রায় দিয়েছে গণভোট। না, গণভোটটাও তো অবৈধ, এটা আদেশে পাঠানো হয়েছে, প্রেসিডেন্ট তো আদেশ দিতে পারে না, সুতরাং এটা অবৈধ। আবার যেটা জুলাই সনদের ব্যাপারে যেটা ওত নিয়েছে, সেটা তো সংবিধান সম্মতভাবে ওত নেয় নাই, সুতরাং ওটা তো সংবিধান অনুযায়ী এটা তো লিগেল না, এটা মানে অবৈধ না। মাসুদ ভাই কি বলেন যে এই যে গণভোট হলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললেন যে সেই এই মানে অধ্যাদেশটা পড়তেই তার 3.5 ঘন্টা লেগেছে, তো মানুষ অল্প সময়ের মধ্যে এত বড় ভোট কি করে দিলেন, এবং সেইটার আসলে ভবিষ্যৎ কি হবে? আর এই যে তারা যে আরেকটি ওথ নিলেন এবং আমাদের যে নির্বাচন কমিশনের ওথ পড়ালেন, মানে সেইটারই ভবিষ্যৎ কি হবে? তারা বা সেটা কিভাবে সেটা এক্সিকিউট হবে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এমপি সাহেবরা যে শপথ নিয়েছেন, এই শপথটা অপ্রয়োজনীয় শপথ, টোটালি অপ্রয়োজনীয় শপথ। এবং আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপি যেটা বলছে যে আমরা তো এমপি হিসেবে শপথ নেব, সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টা তো সংবিধানে নাই, তো এটা আমি শপথ নেব কেন? এটা লজিক্যালি ঠিক, আইনগতভাবেও ঠিক। তাহলে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা হলো ডক্টর আলী রিয়াজের উর্বর মস্তিষ্ক থেকে বাইরে ছিল আর কি, এবং ওনাকে ডক্টর ইউনূস এত ভালোবাসেন যে যা বলছে তাতে রাজি হয়ে গেছেন, এবং উনি এটা পাবলিককে খাওয়ানোর চেষ্টা করছেন। এই পুরো জিনিসটাই বোগাস, জাস্ট ওই জিনিসটা ওই যে নাকি জামাত এখন বলতেছে, এনসিপি এখন বলতেছে যে আপনার জুলাই সনদ একটা প্যাকেজ, এটা প্যাকেজ আকারে এটাকে পাশ করাইতে হবে, এই জিনিসটা আপনি ভুলে যান।
এটা আপনার জন্য কোনো কাজ, এটা আপনি একটা তর্ক সূচনা করতে পারেন। মানে জামাতের আমির বলেছে যে খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই প্যাকেজ। তারা চায়, পাবে না, চাই দিতে পারি। আমি তো চাই যে আপনার এখানে আমি হেলিকপ্টারে আসবো, পাবো, আমি গাড়িতে আসবো, একটু পরে আসবো, যানজটের মধ্যে দিয়ে আসবো, এটি যে আমার প্রাপ্তি। আমি চাইলে তো পাবো না, ওরা চাবে, পাবে না। তো আমি আপনাকে একটা কথা বলি, তাহলে সেটাকে জুলাইয়ের সাথে, জুলাইয়ের যে যোদ্ধারা, যে রক্তপাত হয়েছে, যে বড় এত মানুষ হতাহত হয়েছে, তাহলে তার সাথে কি অবমাননা করা হবে না? কেন? আমি এখন আপনার একটা জিনিস বুঝাই। জুলাই যখন যারা নাকি নিহত হয়েছে, যারা মারা গেছে, জুলাইয়ের যে চেতনা, যে জুলাই সনদ, এটা আপনি কে গুলো? জুলাই সনদ নামে তারা যেটা বানাইছে, এটাই যে জুলাই চেতনায় ছিল, এটা আপনি কে বললো? এটা আলী রিয়াজ বলতেছে। আলী রিয়াজ কি জুলাই চেতনার ধারক বাহক নাকি? সে কি জুলাই আন্দোলনে ছিল? আলী রিয়াজ ছিল? কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারে কেউ ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 2-3 জন লোক ছাড়া আর কেউ ছিল? ডক্টর ইউনূস ছিল। ডক্টর ইউনূস নিজেই তো জুলাই চেতনার সবচেয়ে বড় অলঙ্ঘনকারী। ডক্টর ইউনূস দেশ চালাইছে হাসিনার চেয়েও স্বৈরাচারী পদ্ধতিতে। হাসিনা যদি ফ্যাসিবাদী হয়ে থাকে, হাসিনা যদি স্বৈরাচারী হয়ে থাকে, ডক্টর ইউনূস তার চেয়ে 1 ডিগ্রি বেশি স্বৈরাচার এবং ফ্যাসিবাদী ছিল। হাসিনা তার কথা না মানলে পরে পুলিশ দিয়ে ধরে দিত, আর ডক্টর ইউনূস মব লাই দিত। ডক্টর ইউনূস বলে নাই যে এই হাসিনার অনুচরকে খালি সচিবালয় আছে? আমি তো বলি ওরা তোমার গ্রামেও আছে, গ্রামে যে ধরছে না, গ্রামে যে সব বাড়িতে যে আগুন দেয় নাই, এগুলি কে দেওয়াইছে? ডক্টর ইউনূস দেওয়াইছে। তো আপনার সঙ্গে আমার মতের অমিল, অতএব আপনাকে মারবো। আপনি আমার সঙ্গে আমার মতের অমিল, আপনি বাড়ি আমি আগুন দিয়ে পুরাই দেবো। ফ্যাসিবাদ তো এইটা। ফ্যাসিবাদ কি গাছে ধরে নাকি রে ভাই? দিস ইজ ফ্যাসিবাদ। যে আমি কোনো বিরুদ্ধ মতকে রাখবো না। ডক্টর ইউনূসের যে বড় ফ্যাসিবাদ বাংলাদেশের দ্বিতীয়টা আসে নাই। কিন্তু তারা তো, তাহলে ওইটা কি জুলাই চেতনা ছিল? এটা একটা বড় প্রশ্ন, মানে প্রশ্ন ছোট, উত্তর নাই। আলী ভাই কি বলবেন এই ব্যাপারে, যে প্রশ্নটা মানে মাসুদ ভাই তুললেন? হ্যাঁ, না দেখেন, মব বিএনপি তরফ থেকে বলা হয়েছে আর কোনো মব না। মব তো জাতিকে চেঞ্জ করে ফেলছে, মানসিকতা চেঞ্জ করে ফেলছে। তো এই মব তো হওয়া উচিত হয় না। আপনার নেপালের উদাহরণ দেন, কি হইলো? নেপালে তো আপনার প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরেই বলছে যে কোনো ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং 6 মাস পরে নির্বাচন হবে। নির্বাচন হয়েছে। আপনি দেখেন ওখানে যে ছাত্ররা কোনো সংগঠন করে নাই, ছোট্ট একটা সংগঠন ছিল বালেন্দ্র, এনপিএ। হ্যাঁ, তো সে কাঠমান্ডুর মেয়র ছিল, তার বয়স 35 বছর। সে যা জাস্ট কমিউনিস্ট পার্টি অফ নেপাল, তার যে সাবেক প্রধানমন্ত্রী, সেই সিটে নির্বাচন করে সে বিপুল ভোটে জয় লাভ করছে। এবং সেইটাকে সে তখন ছিল, ওই আন্দোলনের পক্ষে গান গাইতো। হ্যাঁ, তো সেই পার্টিকে সমর্থন দিছে, তারা এখন সরকার গঠন করছে। তো ইউনূসের মতো তো বলে নাই, তরুণদের দিয়ে রাজনীতি করায় নাই, আর তরুণদেরকে তো প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দেয় নাই, এবং সবাইকে করাপ্ট করে নাই। সে তো জাতিকে ধ্বংস করে দিছে। তো এই তরুণ জেনারেশন নষ্ট করে দিয়েছে। তো কেন আমাদের দুদক তো ক্লিন চিট দিয়েছে যে এরা কেউ অপরাধ করেনি। না, ক্লিন চিট দেয় না, ওখানে তো দুদকে তো পাইল আপ হয়েছে আপত্তি, এবং ইউনূসের বিরুদ্ধেও আছে। এটার বিচার করতে হবে। তো না, এর আগের যে মানে এখন তো দুদকের চেঞ্জ হয়েছে, কিন্তু আগের যিনি ছিলেন না, সেটা ইউনূস দিয়ে গেছেন যে না, কোনো অপরাধ পাওয়া যায়নি। হ্যাঁ, অপরাধ পাওয়া যায় নাই, এই জন্য দুদক তো নিজে স্বপ্রণোদিত হয়ে রিজাইন করে ভেঙে গেছে। তারা তো বুঝছে যে এটা অপরাধ। আমি একটা দেখি, ধরেন শোনেন, আমার শ্বশুরবাড়ির এলাকা হয়তো আপনার জামালপুরের শেরপুরে, সেখানে এক ব্যক্তি, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, সেখানে তদন্ত হয়েছে, কোনো দোষ পাওয়া যায় নাই। যেই এটা ক্লিন সার্টিফিকেট দিয়েছে, আর একটা অভিযোগ হয়েছে, হওয়ার পরে সেটাতেও কিছু পাওয়া যায় নাই। এরপরে দুদক থেকেই, নিচের স্তরের দুদক থেকেই, এটা বক্সিগঞ্জ থানায়, দুদক থেকেই কোর্টে গেছে। কোর্টে যায়, তার নিজের, তার ছেলে মেয়ের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে, বিদেশ যাত্রা বন্ধ করে দিছে। সে ওই দুদকের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে যে আপনারা চার্জশিট দেন, যা খুশি করেন,
করেন, আর নাহলে আমার অ্যাকাউন্টে দেন, আমি অসুস্থ, আমি চিকিৎসার জন্য। দেয় নাই, এবং ওই দরখাস্ত দেখেও নাই, 1 মাস পড়েছিল। তো এই দুদক কি করবে? দুদকের ভিতরে তো, আমি উপরের কথা বলছি না, নিচের কথাই বলছি, দুদকে তো সুশাসন নাই, দুদক তো সুশাসন নাই, দুদকের উপর তো নির্ভর করে। এটা আমার কাছে প্রমাণ আছে, আজিজ ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে দুদকের ভিতরে সুশাসন আসলে আছে কিনা, এই প্রশ্ন